Good morning to everyone. Today we are going to start a new chapter which is alkene. All of you are familiar with the alkene and this word, and also I think you have studied something regarding this during your intermediate course. And today we will learn lot of things regarding the alkenes. First, I have mentioned the topics what we should learn, basic idea about alkenes, structure of alkene, synthesis of alkenes, and in the synthesis methods we will have lot of different methods by dehydration of alcohols, dehydration of alkyl halides, dehalogenation of vicinal dihalides, by partial hydrogenation of alkynes, industrial methods which is known as pyrolysis or cracking of hydrocarbons, যেটা আমরা অ্যালকেন পড়াতে গিয়ে সেখানে অ্যালকেনের রিঅ্যাকশন হিসেবে দেখেছিলাম, by pyrolysis of carboxylic esters. কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাস্টার থেকেও আমরা পাইরোলাইসিস করে অ্যালকিন পেতে পারি। পাইরোলাইসিস অফ কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, জাস্ট যে কোনো ধরনের এই যে তিনটা পাইরোলাইসিসের কথা বললাম, তবে মেইনলি আমরা ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করে থাকি এই যে ইন্ডাস্ট্রিয়াল মেথডস পাইরোলাইসিস অর ক্র্যাকিং অফ হাইড্রোকার্বনস। তো অ্যালকিন বিভিন্ন কাজে আমাদের লাগে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কম খরচে বেশি উৎপাদন করতে পারবো তার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল মেথডটা ব্যবহার করব। এরপরে আর ফাইনালি একটা প্রসেস আছে বাই ইলেকট্রোলাইসিস অফ সল্টস অ্যান্ড ডাইকার্বক্সিলিক অ্যাসিডস, বাট আই ডোন্ট নো ইফ আই ক্যান কভার অল দ্য টপিক্স টুডে, বাট as long as we can proceed, so let's start from the basic idea about alkenes. So alkene টা আসলে কি জিনিস তোমরা সবাই জানো, যে অ্যালকেন হলো অ্যালকেনের চ্যাপ্টারের মধ্যে আমরা কি পড়বো সেটা একটু আগে দেখি। যে অ্যালকেনের চ্যাপ্টারের মধ্যে আছে আমাদের অকারেন্স, স্ট্রাকচার, সিনথেসিস, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশন অফ অ্যালকিনস। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকগুলো আমরা পড়ার চেষ্টা করব। তো তার সাথে যদি আনুষঙ্গিক আরও একটা দুইটা বিষয় যুক্ত করা দরকার হয় অথবা কোনোটা আননেসেসারি মনে হয়, তাহলে মনে হয় না এখানে আননেসেসারি কিছু আছে, দুই একটা হয়তো বা আমাদের এডিশনাল অ্যাড করতে হতে পারে। সো we will try to cover all the topics what we have mentioned in the syllabus, and then if we have anything regarding or if we have anything more, then we will try to cover that. So alkene টা কি জিনিস, যে আমরা জানি লাস্ট ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম অ্যালকেন। অ্যালকেন মেইনলি এ গ্রুপ অফ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যেখানে এই অ্যালকিন অথবা অ্যালকেন অথবা অ্যালকাইন এর সবগুলোই কিন্তু হাইড্রোকার্বন, বাট দে হ্যাভ সাম ডিফারেন্ট বিটুইন ইচ অফ দেম, যে একটা আর একটার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো হলো যে অ্যালকেনের ক্ষেত্রে all the carbon and hydrogen, all the carbons are saturated with either carbon or hydrogen. অ্যালকেনের ভিতরে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন, অ্যালকিনের ভিতরেও ঠিক একইভাবে, তবে সেখানে একটা আনস্যাচুরেশন থাকবে। আনস্যাচুরেশন মিনস প্রেজেন্স অফ ডাবল বন্ড। তবে আনস্যাচুরেশন বলতে আমরা শুধু ডাবল বন্ড না, ট্রিপল বন্ডও বুঝি, বাট যেহেতু আমরা আজকে অ্যালকিন বিষয়ে পড়ব, দেন উইল কনসিডার দ্য প্রেজেন্স অফ এ ডাবল বন্ড ইজ কনসিডার্ড অ্যাজ আনস্যাচুরেশন, অ্যান্ড ইফ এনি হাইড্রোকার্বন কন্টেইনস এ কার্বন কার্বন ডাবল বন্ড অ্যান্ড all other bonds of carbons are saturated with hydrogen, তাহলে সেই ক্ষেত্রে সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলবো অ্যালকিনস। তাহলে অ্যালকেনের আমরা জেনারেল ফর্মুলা জেনেছি CnH2n+2। এটা ছিল যে অ্যালকেনের জেনারেল ফর্মুলা, মানে তুমি n এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু n = 1 থেকে শুরু করে যে কোনো ভ্যালু নাও, দেন ইউ উইল গেট দ্য সাকসেসিভ নাম্বার অফ অ্যালকেন মেম্বার্স। সিমিলারলি উই হ্যাভ এ ভেরি সিমিলার general formula for alkene. In that case we have 2 hydrogen less compared to 1 alkane. So in case of alkane we had the general formula CnH2n+2. So now we will have just 2 hydrogen less compared to the alkane. In that case we had 2 plus or +2 after this. So in case of alkene we will have CnH2n, just only this. But one thing, the first member of alkane started from n = 1, মানে মিথেন থেকে আমাদের ফার্স্ট মেম্বারটা শুরু হয় অ্যালকেনের, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে
we cannot start from the 1 because we need to have at least 2 carbon atoms to make an alkene. because we need a carbon carbon double bond. তাহলে একটা যদি কার্বন অ্যাটম থাকে সেক্ষেত্রে we cannot have the double bond in between two carbons, because to make a double bond between two carbon we must need to have at least two carbon atoms. so ন্যূনতম দুইটা কার্বন না থাকলে সেক্ষেত্রে আমরা অ্যালকিন তৈরি করতে পারি না বা অ্যালকিনের কোনো জেনারেল ফর্মুলা হয় না. so the value of n starts from n equal 2. for alkane the value of n starts from n equal 1. so alkenes are hydrocarbon that contains carbon carbon double bond. it has a general formula CnH2n and n starts from 2 and then successive, so any 2 3 4 5 any one. the term is often used as synonym of olefin. olefin that is any hydrocarbon containing one or more double bonds. মানে যদি কোনো হাইড্রোকার্বনে একটা বা দুইটা বা আরো বেশি মানে মিনিমাম একটা যদি ডাবল বন্ড থাকে তাহলে তাদেরকে আমরা অলিফিন জাতীয় কম্পাউন্ড বলতে পারি. তবে সেই ক্ষেত্রে কখনো কখনো মনে হতে পারে যে আমরা যে বেনজিন বা টলুইন জাইলিন এরকম যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো আছে সেখানেও তো ডাবল বন্ড আছে, তাহলে সেগুলোকে আমরা অলিফিন বলবো কিনা? না, কারণ হলো যে আমরা আসলে এই যে অ্যালকেনগুলো যেগুলোকে হাইড্রোকার্বন বা শুধুমাত্র অ্যালকিন বা অ্যাসাইক্লিক হাইড্রোকার্বন আর অ্যাসাইক্লিক এগুলো যেগুলো আছে যে অ্যালকিনগুলো আছে সেইগুলোকে আমরা অলিফিন হিসেবে জানবো. সো আরেকটু কিছু আছে বেসিক আইডিয়ার মধ্যে. IUPAC recommends using the name alkene only for acyclic hydrocarbons with just one double bond. মানে এই অ্যালকিন শব্দটা আমরা আসলে ব্যবহার করব ডাবল বন্ড থাকলেই বলবো তা নয়, ডাবল বন্ড সহ আমাদের মানে বেনজিন কম্পাউন্ড অথবা অ্যারোমেটিক কম্পাউন্ড এগুলোও থাকতে পারে, তবে সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে অ্যালকিন বলবো না. অ্যালকিন বলবো শুধুমাত্র অ্যাসাইক্লিক হাইড্রোকার্বনস যাদের একটা বা থাকে, আর যদি দুইটা বা তিনটা ডাবল বন্ড থাকে সেটা অবশ্যই অ্যাসাইক্লিক হতে হবে. অ্যাসাইক্লিক এবং তার ভিতরে যদি দুইটা বা তিনটা ডাবল বন্ড থাকে তাহলে উই উইল কল দিস কম্পাউন্ড অ্যাজ অ্যালকাডাইন অর অ্যালকাট্রাইন. মানে এখানে আসলে ডাই আসছে ডিউ টু হ্যাভ টু কার্বন কার্বন ডাবল বন্ডস, দুইটা ডাবল বন্ডস যদি তিনটা থাকে তার জন্য ট্রাই, তাহলে অ্যালকাডাইন আর অ্যালকাট্রাইন এরকম করে অথবা অ্যালকাটেট্রাইন এরকম যতগুলো থাকবে ডাবল বন্ড ট্রিপল বন্ড সেরকম করে নাম হবে. হ্যাঁ স্যার মনে হয় ক্লাসে জয়েনের জন্য ট্রাই করতেছি। জয়েন করতে আমি কাউকেই তো কোনো ইসে দেই নাই, লিমিটেশনের মধ্যে রাখিনি বা আমাকে অ্যাপ্রুভ করতে হবে এমন কোনো সিস্টেম নাই, তার ইন্টারনেটে কোনো সমস্যা আছে হয়তোবা, তো চেষ্টা করতে বললো ডেফিনেটলি হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি কাউকে ব্লকও করিনি এবং কাউকে কোনো পাসওয়ার্ড দিয়ে পর্যন্ত লগ ইন করতে হবে সেরকম ব্যবস্থাও রাখিনি, তো জাস্ট হয় দরকার হয় এই ইসের থেকে তাকে ওই ডিভাইস বা ডিভাইসটা রিস্টার্ট দিয়ে লগ ইন করতে বলো, সেটাও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যালকাডাইন অ্যালকাট্রাইন এগুলো বলেছি ফর হাইড্রোকার্বনস কন্টেনিং 2 or 3 ডাবল বন্ডস অর অ্যাসাইক্লিক হাইড্রোকার্বনস. পোলিন ফর অ্যাসাইক্লিক হাইড্রোকার্বনস উইথ 2 or more ডাবল বন্ডস. ওকে, তাহলে এই যে আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি যে পোলিন ফর অ্যাসাইক্লিক হাইড্রোকার্বনস উইথ 2 or more ডাবল বন্ডস. যদি দুইটার থেকে বেশি বা থাকে তাহলে সেক্ষেত্রে এই যে আমরা অ্যালকাট্রাইন বলছি এটাকেও কিন্তু আমরা পোলিন বলতে পারি. মানে যদি দুইটা ডাবল বন্ড থাকে, মিনিমাম দুইটা ডাবল বন্ড থাকে, তার মানে মনো, তোমরা পড়ছো ইংলিশে পড়ে আসছো সিলেবল, মনোসিলেবল আর পলিসিলেবল, ঠিক একই জিনিস. এখানে যদি একটা ডাবল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা নর্মালি অ্যালকিন বলছি, আর যদি দুইটা বা তিনটা বা মোর দ্যান 2 ডাবল বন্ড থাকে দেন সেগুলোকে আমরা বলছি পলিন. আচ্ছা, সাইক্লো অ্যালকিনস, সাইক্লো অ্যালকাডাইনস এটসেট্রা. হ্যাঁ বলো, কোনো প্রশ্ন? Can you explain olefin again? olefin olefin আসলে বলিনি, পলিন বলেছি, পলিন. আচ্ছা olefin, আচ্ছা হ্যাঁ yes olefin, হ্যাঁ olefin, the term used as synonym of olefin that is an hydrocarbon containing one or more double bonds. মানে সোজা কথায় হলো যে এই অ্যালকিন গুলোকেই
অ্যালকিন গুলোকেই আমরা অলিফিন বলছি এবং এটার একটা যে সিম্পল আরেকটা ভিন্ন নাম। তবে এগুলো যেগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড বা অ্যারোমেটিক বলতে যেগুলো আমরা বেনজিন বা টলুইন এইসব যে ডাবল বন্ডগুলো আছে এই কম্পাউন্ডগুলোতে, এই কম্পাউন্ড বাদে এইগুলো বাকি যেগুলো আছে ডাবল বন্ড, এই অ্যালকিনেরই আরেকটা জেনারেল নেম অলিফিন। ঠিক আছে, and nothing different. So, Anyway, sir, can we refer alkenes to olefin as well exactly, in exam? same thing. Okay. Cycloalkanes, cycloalkadienes, etc. for cyclic ones, and olefin for general class. এই দেখো অলরেডি বলেছি olefin for general class, যেখানে আমাদের থাকবে না মানে সাইক্লিক হবে না আর অ্যারোমেটিক হবে না। সাইক্লিক বা অ্যারোমেটিক এই দুইটা বাদে যে ডাবল বন্ড থাকবে অ্যাসাইক্লিক, অ্যাসাইক্লিক অ্যালকিনস গুলোকে আমরা অলিফিন বলতে পারি। আচ্ছা, মোস্ট অফ দ্য অ্যালকিনস আর নট ফাউন্ড ইন নেচার। এইটা আমরা যে যেখানে ছিল আমাদের এর মধ্যে অকারেন্স বলে, যে আসলে আমরা কোথায় কোথায় এই অ্যালকিনগুলো পাই সেটা আমাদেরকে একটু জানতে হবে। মেইনলি প্রডিউসড বাই ক্র্যাকিং, আসলে এই অ্যালকিনগুলো নেচারে পাওয়া যায় না। কারণ কি? কারণ হলো অ্যালকিনগুলো মোর অর লেস রিঅ্যাক্টিভ দ্যান অ্যালকেনস। কারণ আমরা অ্যালকেন যখন পড়েছি তখন বলেছিলাম যে অ্যালকেনগুলো খুবই আনরিঅ্যাক্টিভ এবং লক্ষ লক্ষ বছর ধরে আমাদের এই যে বিভিন্ন ধরনের খনির মধ্যে এই অ্যালকেনগুলো যেগুলো স্টোর হয়ে আছে, তো সেইগুলো যদি রিঅ্যাক্টিভ হতো দেন ইট উইল ফর্ম সাম আদার কম্পাউন্ড, সো উই কুড নট ফাইন্ড আউট দ্য অ্যালকেনস। কিন্তু এগুলো আনরিঅ্যাক্টিভ হওয়ার কারণে এরা সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, যে কারণে এটা নেচারে ভেরি মাচ অ্যাভেলেবেল। কিন্তু অ্যালকিনগুলো খুব সহজেই একটা কম্পাউন্ডের সাথে আদার হাইড্রোজেন অথবা বিভিন্ন ধরনের কম্পাউন্ড, আমরা যখন রিয়াকশন করব তখন দেখব যে আসলে অ্যালকেনের তুলনায় অ্যালকিন রিলেটিভলি অনেক বেশি বিক্রিয়া দেয়। যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে কোনো অ্যাডিশন রিয়াকশন দেখিনি, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাডিশন রিয়াকশন পাবো। তাহলে সেইগুলো আমরা এক্সট্রা পাবো, আবার অন্য ধরনের বিক্রিয়াও পাবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যালকিনস আর মোর রিঅ্যাক্টিভ দ্যান অ্যালকেনস, অ্যান্ড in some sense we would say that alkenes are highly reactive compared to alkenes, therefore it is not found in nature in pure form. তো সেক্ষেত্রে ফ্রি স্টেটে, আসলে পিওর ফর্ম না বলে ফ্রি স্টেটেও বলতে পারি একই জিনিস, যে পিওর ফর্ম বা ফ্রি স্টেটে এটা অ্যালকিনগুলো পাওয়া যায় না। সো হাউ উই ক্যান অবটেইন দিস? মেইনলি প্রডিউসড বাই ক্র্যাকিং অর পাইরোলাইসিস অফ ইথেন, এটা হবে ইথেন। তাহলে ইথেনকে পাইরোলাইসিস করে আমরা ইথিন পাই। দ্য মোস্ট সিম্পল অ্যালকিন ক্যান অলসো বি ফাউন্ড ইন নেচার অ্যাজ এ প্ল্যান্ট হরমোন, ইট ইফেক্টস দ্য রাইপেনিং অফ ফ্রুটস। মানে কখনো কখনো এসের মধ্যে প্ল্যান্ট হরমোন হিসেবে এগুলো পাওয়া যায়, যেগুলো যে বিভিন্ন ফল পাকাতে সাহায্য করে। এই হলো আমাদের জেনারেল লাইট। ইয়েস, Can you please repeat again? Alkanes are more reactive than alkenes. yes, alkenes are more reactive because we have a carbon-carbon double bond. In case of Sure. in case of alkane, all the bonds are saturated and all the carbon are sp3 hybridized. sp3 hybridized হওয়ার কারণে এই যে স্ট্রাকচারটা এটা খুবই স্টেবল স্ট্রাকচার থাকে, যেটা অ্যালকেনের জন্য অ্যাপ্লিকেবল। এই কারণেই কিন্তু অ্যালকেনগুলো খুব সহসা অন্য কারোর সাথে রিয়াকশন করে না, লেস রিয়াক্টিভ। আর অ্যালকিনগুলো sp2 হাইব্রিডাইজড, মানে কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড হওয়ার কারণে সেক্ষেত্রে এই sp2 হাইব্রিডাইজড কার্বন যখন আমরা আরেকটা কার্বনের সাথে বন্ড ফর্ম করে তখন হয় কি একটা কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়। এই ডাবল বন্ড থাকার কারণে these types of compounds can give more reaction compared to alkanes. তো এই হলো, আর কিছু? Sir, Yes, what is the difference between alkadine and polyene? অ্যালকাডাইন অ্যান্ড পলিন। আচ্ছা, অ্যালকাডাইন হলো স্পেসিফিক্যালি যদি তুমি দুইটা ডাবল বন্ড থাকে, মানে যদি কোনো এর মধ্যে অ্যালকিনের মধ্যে মানে অ্যাসাইক্লিক অ্যালকিনের মধ্যে যদি দুইটা ডাবল বন্ড থাকে, দেন ইউ উইল কনসিডার দ্য অর ইউ উইল নেম দ্য অ্যালকিন অ্যাজ অ্যালকাডাইন। বাট পলিন হলো অ্যালকাডাইন
একটা মেম্বার পলিইনের, মানে যদি মোর দ্যান ওয়ান, এখানে বলছে কি কন্টেন 2 or 3 ডাবল বন্ডস ইন অ্যাসাইক্লিক, এটা হলো অ্যালকাডাইন বা অ্যালকাট্রাইন বলি। আর হলো যে পলিন ফর অ্যাসাইক্লিক হাইড্রোকার্বনস উইথ 2 or more ডাবল বন্ডস, মানে 2টা 3টা 4টা যতগুলোই থাকুক না কেন, একের অধিক থাকলে সেই অ্যালকিনগুলোকে আমরা পলিন বলতে পারবো। আর অ্যালকাডাইন বললে শুধুমাত্র 2টা ডাবল বন্ড থাকবে, তাহলে অ্যালকাডাইন ইজ এ পার্ট অফ পলিন। ওকে, Okay, sir. Thank you, okay. sir. Welcome. Okay, now we will see the structure of alkenes. So alkene structure দেখতে গেলে first of all you have to understand the atomic structure of carbon. আমরা জানি কি কার্বনের মধ্যে 6টা ইলেকট্রন আছে। So 1s2, if we have the electronic configuration or electronic arrangement of the carbon atom in ground state মানে হলো জাস্ট স্বাভাবিক অবস্থায় বা নর্মাল যেভাবে কার্বনটা থাকে, তাহলে এই কার্বনের গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন থাকে আর সেকেন্ড শেলে 4টা ইলেকট্রন থাকে। তাহলে সেকেন্ড শেলে আবার সেভারেল অরবিটাল আছে, তাই না? তাহলে এই যে ফার্স্ট শেলে আছে 2টা ইলেকট্রন 1s2 ফার্স্ট শেলে একটাই মাত্র অরবিটাল থাকে, তাহলে সেকেন্ড শেলে আছে 2টা অরবিটাল। এই 2টা অরবিটালের মধ্যে আমরা এখানে পাচ্ছি কি যে সেকেন্ড 2s2, তাহলে দ্বিতীয় 2s2 তে বা 2s অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, আর বাকি 2টা ইলেকট্রন এইখানে আবার p অরবিটালের মধ্যে আবার 3টা সাব অরবিটাল আছে। তাহলে সেক্ষেত্রে px1 py1 pz0, কারণ আমাদের এই p অরবিটালে মাত্র 2টা ইলেকট্রন আছে। সো উই ক্যান নট ডিস্ট্রিবিউট অল দা সবগুলো অরবিটালের মধ্যে আমরা ইলেকট্রন দিতে পারি না, কারণ উই হ্যাভ অনলি 2 ইলেকট্রনস। তো সে কারণে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন দিস ইজ মোর অর লেস স্টেবল। এখন এই যে হলো আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন, কিন্তু যখন কার্বন এক্সাইটেড স্টেটে থাকে, if it is in excited state that means it gains some energy, তাহলে যদি এই কার্বনটা একটু এক্সাইটেড হলো by gaining some energy, then one electron from this 2s2, এই যে 2s2 অরবিটাল যে আছে, কারণ আমরা জানি কি শক্তি স্তরের অনুযায়ী যে এই 2s2 এর এনার্জি লিটল বিট লেস কম্পেয়ার টু দা 2p অরবিটাল, কারণ সেই যে এল এস প্লাস পি এল প্লাস পি এরকম যে সূত্র আছে না, যে ওই অরবিটাল শক্তি স্তর প্লাস এস এর ভ্যালু 0 পি এর ভ্যালু 1 এরকম করে যে ভ্যালুগুলো আমরা হিসাব করেছি, সেখানে দেখাইছে কি যে পি অরবিটালের এনার্জি রিলেটিভলি বেশি। তাহলে এখন নর্মালি যে কোনো অ্যাটম বা যে কোনো মলিকুল তার মিনিমাম এনার্জি স্টেটে থাকতে চায়, কিন্তু এখন যেহেতু কিছু এক্সট্রা এনার্জি এই কার্বন অ্যাটম গেইন করলো, তখন কি হবে, এই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নট ফ্রম দ্য 1s2 থেকে যেতে পারবে না, কারণ হলো কি যে ডিফারেন্স বিটুইন দ্য এনার্জি অফ 1s2 অ্যান্ড 2p ইজ ভেরি হাই কম্পেয়ার টু 2s2 2px বা 2s, এই দুইটা হলো এই 2s এবং 2p, এই যে অরবিটালগুলো এইগুলো হলো এক। ইয়েস, The p orbital has more energy than s orbital, right? ডেফিনেটলি Yes. ইয়েস। তাহলে এখন যেটা বলছি যে এই 1s2 এবং 2s2 অথবা এই যে এটা হলো আলাদা শক্তি স্তর হওয়ার কারণে এর এনার্জি অনেকটা কম, আর ডিফারেন্স বিটুইন 1s2 অ্যান্ড 2s2 অর 2p, সোজা কথায় সেকেন্ড শক্তি স্তর এবং ফার্স্ট শক্তি স্তর এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা অনেক বেশি, যে কারণে ইলেকট্রন খুব সহসা এখান থেকে এই 2p অরবিটালে যেতে পারে না। আর এই 2s এবং 2p এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা রিলেটিভলি অনেক কম, যে কারণে if it gains some energy, the one electron from the 2s orbital can jump to the 2p orbital. এখন 2p অরবিটালে গেলে কি সেই ইলেকট্রনটা কি এই 2p x এ যাবে না 2p y এ যাবে না 2p g তে যাবে, দ্যাট ক্যান বি ডিটারমাইন্ড বাই হুনস রুল। যে আমরা সহজেই বলতে পারি যে এখানে কি হয় যে একটা ইলেকট্রন মানে যদি হাফ ফিল্ড অর ফুল ফিল্ড হয়, সেক্ষেত্রে আমরা জানি কি যে ইলেকট্রন স্টেবিলিটিটা অনেক বেশি হয়।
তো এখন দেখো এইখান থেকে একটা ইলেকট্রন, দ্যাট মানে এইখান থেকে একটা ইলেকট্রন এখানে আসছে, সো the electron is filling the 2pg empty orbital। তাহলে এখানে একটা অরবিটাল যদি থাকে তার যে স্টেবিলিটি is more compared to if we put two electrons in the either 2px or in the 2py। সেক্ষেত্রে এই 2px 2py এবং 2pg প্রত্যেকটাই একটা করে ইলেকট্রন থাকে। তাহলে এই হলো কার্বন এক্সাইটেড স্টেটে। এখন এই যে yes Sir, what is the name of the rule you said to determine which orbital? প্রত্যেকটা এটা হুন্স রুল বলেছিলাম। ওকে আচ্ছা, তাহলে এই যে So what is Shakti star? হ্যাঁ বলো। What is Shakti star? এনার্জি লেভেল অরবিটাল অরবিটাল, হ্যাঁ অরবিট বলো, নট অরবিটাল, অরবিট। অরবিটাল তো উপশক্তি স্তর তাই না স্যার? ইয়েস, অরবিটাল উপশক্তি স্তর। অরবিট হলো শক্তি স্তর বা এনার্জি লেভেল। Okay. Thank you, sir. আচ্ছা, তাহলে এখানে যে আমরা sp এখন বলি যে এই কার্বন এই যে চারটা ডিফারেন্ট অরবিটাল পেলাম আমরা, 2s1 2px1 2pg1 2py1 2pg1। তাহলে এই চারটা ডিফারেন্ট অরবিটালকে আমি এই যে রিপ্রেজেন্ট করেছি দেখো, 2s আমরা জানি s অরবিটালের শেপটা স্ফেরিক্যাল, তাহলে এই 2s এটা স্ফেরিক্যাল একটা অরবিটাল দিলাম। তারপরে 2p অরবিটালগুলো ভিন্ন ভিন্ন, মানে প্রত্যেকটা এই যে ডাম্বেল শেপ যেভাবে বলি, তো সেক্ষেত্রে 2px এর জন্য একটা দিলাম এইটা। তবে তোমরা কখনো মনে করো না যে ইলেকট্রনটা আসলে এই জায়গায় হয় একটা ইলেকট্রন যেহেতু, তখন তোমাদের মনে হতে পারে যে ইলেকট্রনটাকে শুধুমাত্র এই পাশেই আছে না এই পাশে আছে। অ্যাকচুয়ালি দ্য ইলেকট্রন মুভ এভরিহোয়ার অ্যালং দিস, এবং আসলেই যে শুধুমাত্র এই রিজিয়নের মধ্যে ইলেকট্রনটা পাওয়া যাবে এমনটা কথা না। ইলেকট্রনটা আমি এর বাইরেও পেতে পারি, বা এক জায়গায় স্থির হয়ে ইলেকট্রনটা থাকে সেটাও না। তাহলে প্রত্যেকটা এই যে অরবিটাল তিনটা আমি অরবিটাল ড্র করেছি, এই তিনটা অরবিটালের ইলেকট্রনগুলো সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছেন যে দ্য পসিবিলিটি অফ হ্যাভিং ইলেকট্রনস ফর এনি অরবিটাল উইদিন দিস এরিয়া ইজ মোর। এই যে শেপটা এইটাই আসলে, এটা কোনো মানে অ্যাকচুয়াল কোনো ডাম্বেল শেপ না, বা শুধুমাত্র এই নির্দিষ্ট এরিয়ার মধ্যেই ইলেকট্রন পাওয়া যাবে, দ্যাট ইজ নট। তো সেটা কেন আমরা এভাবে ধরেছি তাহলে? ইট সিমস দ্যাট সায়েন্টিস্ট হ্যাভ ফাউন্ড দ্য পসিবিলিটি অফ হ্যাভিং ইলেকট্রনস, মানে এই রিজিয়নের মধ্যে ইলেকট্রনগুলো পাওয়ার পসিবিলিটিটা রিলেটিভলি বেশি। এখানেও পাওয়া যেতে পারে, এর বাইরে কোনো জায়গায়ও পাওয়া যেতে পারে, বাট সেই পসিবিলিটিটা অনেকটা কম। যে কারণে আমরা এই শেড দিয়ে দেখাইছি যে হ্যাঁ আপাতত বা ইলেকট্রনগুলো মোটামুটি এই রিজিয়নের মধ্যেই থাকে। তাহলে আমরা তিনটা অরবিটালের 2px 2py and 2pg তিনটা অরবিটালের জন্য তিনটা ডিফারেন্ট ডাম্বেল শেপ দেখালাম যে দ্য পসিবিলিটি অফ হ্যাভিং ইলেকট্রন অ্যালং দিস এরিয়া ইজ মোর। সো এইখানে তিনটা ইলেকট্রন আছে। এখন এই যে একটা অরবিটাল 2s অরবিটাল 2p অরবিটাল 2pg এবং 2px, এই চারটা অরবিটাল এর প্রত্যেকটার কিন্তু ডিফারেন্ট এনার্জি, তাই না? 2s এর কারণ কি দেখো, এর শেপ আর এর শেপ ভিন্ন। যদি আমরা চিন্তা করি যে আসলে এনার্জেটিক্যালি এই তিনটা অরবিটাল এনার্জি মোর অর লেস সেম, দ্যাট শুড বি, জাস্ট ওরিয়েন্টেশনটা একটু ভিন্ন। এনার্জেটিক্যালি যদি চিন্তা করি তাহলে এই তিনটা অরবিটালের এনার্জি ভিন্ন আর এইটার এনার্জি একটু কম। তাহলে এখন এই চারটা ডিফারেন্ট অরবিটাল অফ হ্যাভিং ডিফারেন্ট এনার্জি, একটা 2s আর তিনটা 2p, এই চারটা অরবিটাল যখন একসাথে কম্বাইন করে সেম এনার্জাইজড 4 ডিফারেন্ট অরবিটাল তৈরি করে, তখন সেটাকে আমরা, তাহলে এখন দেখি ওইটাকে বলেছিলাম sp3 হাইব্রিডাইজেশন। যদি চারটা ডিফারেন্ট তৈরি করে, যে একটা s এবং তিনটা p, এই চারটা মিলে যদি চারটা
চারটা সমান শক্তি বিশিষ্ট চারটা ভিন্ন অরবিটাল তৈরি করে, তাহলে সেই অরবিটালগুলোকে আমরা বলেছি sp3 হাইব্রিডাইজড, মানে হাইব্রিড। সোজা কথায় হাইব্রিড কেন? আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস খাই, তো সেক্ষেত্রে তোমরা শুনবা যে একটা ছোট ফল থেকে আর একটা অন্য ফলের সাথে ক্রস করে যে একটা হাইব্রিড ফল তৈরি করলো। তাহলে এখানেও ঠিক একই জিনিস, যে একই জিনিস কিভাবে হচ্ছে, এই যে এস অরবিটালের এনার্জি ছিল কম এবং শেপ ছিল ডিফারেন্ট, আবার এই পি অরবিটালের শেপ ভিন্ন, আবার এনার্জিও ভিন্ন। তাহলে এখন আমরা এই চারটা অরবিটাল ওভারল্যাপ করে বা মিক্স করে নতুন চারটা অরবিটাল তৈরি করছি উইথ ডিফারেন্ট এনার্জি। সেই এনার্জিগুলো কেমন হতে পারে? আমরা যেটা এক্সপেক্ট করি, এইটার এনার্জিটা একটু কম ছিল আর এইগুলোর এনার্জিটা একটু বেশি ছিল। তাহলে তোমাদের আইডিয়াটা কি হতে পারে, যে তাহলে এই অরবিটাল, নতুন যে অরবিটালটা তৈরি হলো, তার এনার্জিটা কেমন হওয়া উচিত? কারো কোনো আইডিয়া? এটা কি এই এস অরবিটাল থেকে বেশি হবে না পি অরবিটাল থেকে? একবার বলেন তো, আমি একটু শুনি। হ্যাঁ, প্রশ্নটা হলো, আমরা বলেছি যে এই এস অরবিটালের এনার্জি লেস কম্পেয়ার টু পি, মানে এই এস অরবিটালের শক্তি কম, পি অরবিটালের শক্তি বেশি। এখন একটা এস এবং তিনটা পি, এই চারটা অরবিটাল যদি যুক্ত হয়ে হাইব্রিড হয়ে বা কম্বাইন হয়ে নতুন চারটা অরবিটাল তৈরি হয়, যেই অরবিটালগুলোকে আমরা বলেছি sp3 অরবিটাল অর sp3 হাইব্রিডাইজড অরবিটাল, তাহলে এই sp3 হাইব্রিডাইজড অরবিটালগুলোর শক্তি কি এই s অরবিটালের সমান হবে? না, চারটা যখন বলবো সেই চারটা, হ্যাঁ, না না না, একটু ভূমি হলো, কম হবে না। আচ্ছা আচ্ছা, আমাকে বলতে দাও তোমরা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমাদের এগুলো বুঝতে পারছি। আমি যে প্রশ্নটা করছি সেটা তোমরা হয়তো প্রশ্নটা বুঝতে পারো নাই। প্রশ্নটা হলো যে নতুন যে অরবিটাল তৈরি হবে, সেই অরবিটালের এনার্জি প্রত্যেকটা তো আমি বলে দিছি অলরেডি সমান। sp3, চারটা যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হচ্ছে, সেগুলোর এনার্জি সবগুলোই সমান। কিন্তু আমি বলেছি, প্রশ্নটা হলো যে এই sp3, প্রত্যেকটা sp3 হাইব্রিডাইজড অরবিটালের এনার্জি সমান, সেটা বলেছি। তাহলে ওই অরবিটালের এনার্জি তা কি এই 2s এর থেকে বেশি হবে না 2p এর থেকে বেশি হবে, এইগুলোর থেকে বেশি হবে? এবার বুঝলা প্রশ্নটা? স্যার আমি বুঝিনি। আচ্ছা, More than 2s? এক্স্যাক্টলি। 2s থেকে বেশি হবে, 2p থেকে কম হবে। এক্স্যাক্টলি, কারণ হলো যে আমরা যদি কোনো দুইটা নাম্বার সাম আপ করি, এভারেজ করতে চাই, একটা ছোট নাম্বার একটা বড় নাম্বার, তারা এভারেজ করতে গেলে কি হবে? মাঝামাঝি একটা নাম্বার আসবে, তাই না? তো ঠিক তাই এখানেও এনার্জিটিক্যালি আমি যে বলছি যে 2s এর এনার্জি একটু কম আর 2p এর এনার্জি একটু বেশি। তাহলে এই চারটা অরবিটাল মিলে নতুন আবার সমান শক্তি বিশিষ্ট চারটা অরবিটাল তৈরি হচ্ছে। তাহলে তাদের এভারেজ এনার্জি কতটুকু হওয়া উচিত? ডেফিনেটলি ইন বিটুইন 2s and 2p, মানে 2s এবং 2p এর মাঝামাঝি। কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে এখন স্যার আরেকটু বুঝাই দিবেন প্লিজ? হ্যাঁ, শিওর। আচ্ছা, আমি বলেছি যে যখন মিউট করো, যখন কোনো নাম্বার, আমরা যখন কোনো এভারেজ বের করি, মনে করো 3 + 7, এই দুইটা নাম্বারকে যদি আমরা এভারেজ করতে চাই, তাহলে কত হয়? 3 + 7 করলে 10 হলো, 10 এর এভারেজ মানে 2, সরি 5। তাহলে ইন বিটুইন 5, ইয়েস, ইন বিটুইন আসলো 3 and 7, তাহলে এটা হলো এভারেজ হলো। তাহলে এখানেও ঠিক একই রকম, এই 2s এর এনার্জি কম, 2p এর এনার্জি বেশি, যে কারণে নতুন যে হাইব্রিড অরবিটাল sp3 তৈরি হচ্ছে, সেগুলোর এনার্জি কি হবে? ইন বিটুইন 2s and 2p। ওকে, আচ্ছা, এরপর তাহলে এখন আমরা এতক্ষণ বললাম sp3 হাইব্রিডাইজড অরবিটাল, কিন্তু এখন আমরা বলবো sp2 হাইব্রিডাইজড অরবিটাল। সেটা কিভাবে? আচ্ছা, আমার এইখানে ড্র করছি একরকম আর এখানে লিখেছি একরকম, একটু ভিন্ন হয়েছে। তাহলে এটাকে আমি
রেড করে দেই, আর 2py-টাকে আমি ব্ল্যাক করে দিই। এটা আসলে 2py-টা পরে লেখা উচিত। আচ্ছা, হ্যাঁ, তাহলে এবারে দেখো, এই যে আমাদের তিনটা সমান শক্তি বিশিষ্ট পি অরবিটাল ছিল, আর একটা হলো যখন আমাদের এই যে কার্বন এক্সাইটেড স্টেটে, তাই না, কার্বন যখন এক্সাইটেড স্টেটে আছে তখন তিনটা পি অরবিটাল আছে সমান শক্তি বিশিষ্ট, আর একটা আছে এস অরবিটাল। তাহলে এখান থেকে যদি তিনটা অরবিটাল, সেই তিনটা অরবিটালের মধ্যে একটা হলো এস এবং দুইটা হলো পি, এই তিনটা অরবিটাল যদি মিক্স আপ হয়, বাকি একটা আনহাইব্রিডাইজ থেকে যাবে। মানে এই যে 2py এই অরবিটালটা, তাহলে এর এনার্জি কিন্তু একটু বেশিই থেকে যাচ্ছে যখন এই তিনটা অরবিটাল একসাথে যুক্ত হচ্ছে। তাহলে ওভারঅল এনার্জি কিন্তু এই যে তিনটা অরবিটাল এর এনার্জি হবে কি 2s এবং 2p এর মাঝামাঝি, আর 2p এটা তো আনহাইব্রিডাইজড, এটা কারোর সাথে যুক্ত হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে একটা এস এবং দুইটা পি। Sir, ইয়েস, can you please repeat again? শিওর। এখানে আমাদের প্রথমে কি আছে, কার্বন যখন এক্সাইটেড স্টেটে আছে, কার্বন এক্সাইটেড স্টেটে তিনটা পি অরবিটাল আছে এবং তিনটা পি অরবিটালের এনার্জি সেম। তাহলে আমরা sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে বলেছিলাম কি, একটা এস এবং তিনটা পি অরবিটাল মিলে নতুন চারটা অরবিটাল তৈরি করে যাদের এনার্জি সমান, এবং ওভারঅল এনার্জি অ্যাভারেজ এনার্জি যদি বলি, দ্যাট ওয়াজ ইন বিটুইন 2s and 2p। কিন্তু যখন দুইটা পি অরবিটাল একটা এস অরবিটালের সাথে হাইব্রিডাইজেশন হয় অথবা কম্বাইন করে, দেন we can get a different orbital like this one, this red, এই যে রেড যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা আর বাকি যে অংশটা আমি বলেছিলাম একটা অরবিটাল, এটা কিন্তু আনহাইব্রিডাইজড। এই দেখো, এই যে ব্ল্যাকটা আমি বলেছিলাম, এই ব্ল্যাক অরবিটালটাকে আমি এখানে এভাবে দেখাইছি, এইটা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে না। তাহলে এইটা হলো ফ্রি অরবিটাল অথবা আনহাইব্রিডাইজড অরবিটাল। তাহলে এখন একটা এস এবং দুইটা পি, এই তিনটা অরবিটাল হাইব্রিডাইজেশনের ফলে নতুন ভিন্ন এনার্জি বিশিষ্ট তিনটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করে যাদের শেপ ট্রায়াঙ্গুলার। এই দেখো, এই যে এটা এটা, তাহলে এই যে তিনটা ডাম্বেল শেপ বা sp2 হাইব্রিডাইজড অরবিটাল এখানে তৈরি হলো। তাহলে এই অরবিটালটা কিন্তু আনহাইব্রিডাইজ থেকে গেছে। তাহলে এই যে যে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা এই যে অথবা এই অরবিটালটা আনহাইব্রিডাইজ থেকে গেছে। তাহলে যখন আমরা একটা এস এবং দুইটা পি হাইব্রিডাইজেশনের ফলে নতুন তিনটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল পেলাম, তাহলে এ হলো আমাদের নর্মাল sp2 হাইব্রিডাইজেশনের সিস্টেম। তাহলে এখন অ্যালকিনের স্ট্রাকচারটা কি হবে? তো অ্যালকিনের স্ট্রাকচারটার জন্য আমরা এখানে দেখি, এই যে আমাদের sp2 হাইব্রিডাইজড কার্বন, মানে এটা হলো কার্বন, এইখানে আমাদের সেন্টারে কার্বন অ্যাটম আছে, তাহলে এই হলো একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, আর এই তিনটা হলো sp2 হাইব্রিডাইজড অরবিটাল। তাহলে যদি আমরা দুইটা sp2 হাইব্রিডাইজড কার্বনের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? দুইটা কার্বনের জন্য অবশ্যই এই একটা কার্বনের জন্য যেমন তিনটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে, ঠিক অন্য আর একটা কার্বনের জন্য তিনটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল থাকবে, আর একটা হবে আনহাইব্রিডাইজড 2p অরবিটাল। তাহলে দুইটা অরবিটাল আমরা এখানে দেখি, এই দেখো, এই যে একটা কার্বন এই অংশটা, তাহলে এই কার্বনের একটা sp2 তিনটা sp2 হাইব্রিডাইজড, একটা দুটো তিনটে। আবার এই যে একটা কার্বন, এই কার্বনের এইটা একটা sp2, এইটা একটা sp2, এইটা একটা sp2। তাহলে দুইটা কার্বনে কি sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে, আর এই যে হলো একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, দুইটাই কিন্তু এক্স্যাক্টলি সিমিলার কনফিগারেশন, যে
এই কার্বনেরও sp3 sp2 হাইব্রিডাইজেশন আছে, এইটাও sp2 হাইব্রিডাইজেশন আছে, তার মানে তিনটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল এই কার্বনের তিনটা আছে, আর এটার আছে একটা আনহাইব্রিডাইজড, এটা একটা আনহাইব্রিডাইজড। তাহলে এখন এই sp2 হাইব্রিডাইজড কার্বন দুইটার মধ্যে এরা যদি কাছাকাছি আসে, তাহলে এই যে একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, আবার এই যে আরেকটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এই দুইটা কি ফেস টু ফেস ওভারল্যাপ করতে পারে। দেখছো আমি এই যে একটার ঘাড়ের উপর আরেকটা তুলে দিয়েছি, এই যে sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এইটা একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল। তাহলে এই sp2 হাইব্রিডাইজড এর ফেস টু ফেস ওভারল্যাপের ফলে এইখানে একটা বন্ধন গঠিত হচ্ছে, যেটাকে আমরা সিগমা বন্ড বলি বা একক বন্ধন। কারণ আমরা জানি কি ইলেকট্রনগুলোর শেয়ারের মাধ্যমেই তো বন্ধন গঠিত হয়। তাহলে এই sp2 অরবিটাল মানে কি, এখানে আমাদের একটা ইলেকট্রন আছে। তাহলে এই sp2 অরবিটাল আর এই sp2 অরবিটাল দুইটা ইলেকট্রন শেয়ার করছে, মানে ফেস টু ফেস ওভারল্যাপের ফলে একটা বন্ধন গঠিত হয়েছে, যেটাকে আমরা sp2 সিগমা বন্ড অথবা জাস্ট সিগমা বন্ড হিসেবে বলতে পারি, অথবা একক বন্ধন এখানে তৈরি হলো। তাহলে এই কার্বনের আর বাকি কয়টা sp2 হাইব্রিডাইজড অরবিটাল থাকে? একটা অলরেডি, ইয়েস Can you please repeat again sigma bond? ইয়েস। এখন দুইটা কার্বন আমরা বলেছি, দুইটা কার্বনই sp2 হাইব্রিডাইজড। এই যে sp2 হাইব্রিডাইজড কার্বন, তাহলে তার অরবিটালের ওরিয়েন্টেশনটা কেমন আমরা বলেছি, ট্রাইগোনাল দেখাইছি এখানে, তাই না, ট্রাইগোনাল। তাহলে সেক্ষেত্রে দুইটা ডিফারেন্ট কার্বন দুইটাই কিন্তু sp2 হাইব্রিডাইজড কার্বন। তাহলে এই দুইটা কার্বনের দুইটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল যদি ফেস টু ফেস ওভারল্যাপ করে, মানে কাছাকাছি আসলে তো এদের ওভারল্যাপটা হবে, তাই না, সেই ক্ষেত্রে কি হবে, এই sp2 হাইব্রিডাইজড অরবিটাল এর ফেস টু ফেস বা মুখোমুখি, সোজা কথায় যদি মুখোমুখি ওভারল্যাপ করে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা বন্ধন গঠিত হয়, এবং ফেস টু ফেস ওভারল্যাপ হলে সেই বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হয়। তো এই কারণে এই যে ফেস টু ফেস ওভারল্যাপ মানে বেটার ওভারল্যাপ, তো বেটার ওভারল্যাপ হলে সেক্ষেত্রে এটা একটা সিগমা বন্ড এখানে তৈরি হচ্ছে। আর বাকি যে কার্বন, মানে কার্বনের তো আরো দুইটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল রয়ে গেছে, তাহলে এই যে sp2 হাইব্রিডাইজড রয়ে গেছে অরবিটাল, আবার এই কার্বনেরও দুইটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল রয়ে গেছে, তাহলে সেইখানে অন্য যে কোনো এলিমেন্ট অথবা যে কোনো কম্পোনেন্টের সাথে এটা একটা বন্ড ফর্ম করতে পারে, যদি কিনা তার মানে ফেজে সেম ফেজ অথবা সেম স্টেটে কম্বাইন করার কোনো সুযোগ থাকে। যেমন আমরা যদি বলি যে এই হাইড্রোজেন একটা হাইড্রোজেনের 1s অরবিটাল, তাহলে 1s অরবিটাল হলো স্ফেরিক্যাল, তুমি যে দিক থেকেই দেখো না কেন সেই দিক থেকে এটা সামনে অথবা মুখোমুখি হয়। তাহলে এখন একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আর একটা 1s অরবিটালের সাথে ফেস টু ফেস ওভারল্যাপ হতে পারে। সো ইন দ্যাট কেস one carbon is forming a sigma bond in between 1s of one hydrogen। তাহলে একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে এটা ফেস টু ফেস ওভারল্যাপের ফলে এইখানে আর একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে। তাহলে এভাবে চারটা হাইড্রোজেনের সাথে চারটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এটা একটা এটা একটা এটা একটা এটা একটা, প্রত্যেকটাই ভিন্ন আলাদা একটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে ফেস টু ফেস ওভারল্যাপের মাধ্যমে ভিন্ন ভিন্ন সিগমা বন্ড তৈরি করছে, এখানে একটা সিগমা এখানে একটা সিগমা এখানে একটা সিগমা এখানে একটা সিগমা। তাহলে পাই বন্ডটা কোত্থেকে আসলো? এখন প্রশ্ন হলো যে আমরা যে অ্যালকিনটা পড়তেছি, তাহলে পাই বন্ডটা কোত্থেকে আসলো? আমরা এইখানে যে দেখেছি যে প্রথমেই একদম কার্বন এক্সাইটেড স্টেট থেকে শুরু করে এই যে 2p অরবিটালটা কিন্তু আনহাইব্রিডাইজড ছিল। তাহলে এই যে আনহাইব্রিডাইজড অরবিটালটা, এই যে আনহাইব্রিডাইজড, এই যে sp2 হাইব্রিডাইজেশন হলো এখানে, আর বাকি এই অরবিটালটা থাকলো আনহাইব্রিডাইজড। তাহলে যখন আমরা বলেছি যে সিমিলার দুইটা কার্বন যদি sp2 হাইব্রিডাইজড হয়, তার মানে অলরেডি দুইটা কার্বনের দুইটা আনহাইব্রিডাইজড অরবিটাল আছে। তাহলে এই যে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, এইটা একটা আনহাইব্রিডাইজড অরবিটাল। তাহলে যদি এই দুইটা কার্বন, আমরা তো এখানে দেখাইছি আসলে অনেকটা দূরে দূরে, কিন্তু বাস্তবে
বাস্তবে কিন্তু এত দূরে থাকে না। কারণ কি, একটা কার্বন অ্যাটম আর একটা কার্বনের থেকে এত দূরে দূরে থাকলে বন্ড তৈরি করতে পারে না, কারণ বন্ড ফরমেশনের একটা দূরত্ব আছে। তাহলে আমরা আসলে বোঝার জন্য বা দেখানোর জন্য এতটা দূরে রেখেছি। আমি একটু দেখো এরকম করে যদি নিয়ে যাই, আও না, আমাকে একটু আনগ্রুপ করতে হবে। তাহলে এইবার দেখো, আমি যদি এই কার্বনটাকে একদম ঘাড়ের উপরে চেপে দেই, মানে একদম কাছাকাছি নিয়ে আসি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এই দুইটা কার্বন যদি একদম কাছাকাছি আসে, তাহলে এই অরবিটাল দুইটা, আনহাইব্রিডাইজড যে অরবিটাল দুইটা ছিল, এই অরবিটাল দুইটা কি পাশাপাশি ওভারল্যাপ করতে পারে না? দেখতে পাচ্ছ তো? আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে দুইটা কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে যে আনহাইব্রিডাইজড অরবিটালটা রয়েছে, 2p অরবিটাল, এইটা একটা 2p অরবিটাল, এটা একটা 2p অরবিটাল, তাহলে যদি এদের মধ্যকার দূরত্বটা অনেক কম হয়, আসলে দূরত্বটা যতই থাকুক না কেন, আমরা এখানে দেখাইছি খুব শর্ট করে যে এই অরবিটালের শেপটা আসলে এটা এরকম, মানে একদম পুরো একটা ইসের মতো, ডাম্বেল যেভাবে বলি, সেটা আরো বড় আর কি, আমরা খুব করার জন্য, সিগনিফাই করার জন্য এরকম এত শর্ট করে দিছি। তো সেক্ষেত্রে এই দুইটা কার্বন যদি কাছাকাছি আসে, দেন উই ক্যান সি দ্যাট দ্য আনহাইব্রিডাইজড 2py অরবিটাল ক্যান ওভারল্যাপ উইথ ইচ আদার। তাহলে একটা আর একটার সাথে ওভারল্যাপ করতে পারে। তখন কি হয়, যে এই যে ওভারল্যাপের ফলে এই যে অরবিটালটা আর এই অরবিটালটা ওভারল্যাপের ফলে তখন একটা বন্ড ফর্ম করে, যেই বন্ডটাকে আমরা বলি পাই বন্ড। কারণ পাশাপাশি যদি ওভারল্যাপ হয় বা সাইড বাই সাইড যদি ওভারল্যাপ হয়, তাহলে যে ধরনের বন্ধন গঠিত হয় সেগুলোকে আমরা বলি পাই বন্ধন। বোঝা গেল যে এই যে এইখানে যে sp2 অথবা এই যে sp2 এবং হাইড্রোজেন বা 1s, তাহলে এর মধ্যে যে ওভারল্যাপটা হয়েছে সেটা হলো ফেস টু ফেস, আর এইখানেও ফেস টু ফেস। কিন্তু এই যে আনহাইব্রিডাইজড অরবিটাল, এই আনহাইব্রিডাইজড অরবিটাল এই দুইটা কিন্তু, এখন তোমাদের মনে হইতে পারে যে তাহলে স্যার এইখানে কি এই আনহাইব্রিডাইজড অরবিটালের মধ্যে আপনি দেখাইছেন যে দুইটা শেড দিয়ে, তার মানে কি এখানে দুইটা ডাবল বন্ড তৈরি হচ্ছে না? কারণ কি, এইখানে অরবিটাল তো একটাই, 2py অরবিটাল। আমি এখানে শেড দিয়ে দেখাইছি যাতে এই সাইডের সাথে এই সাইড ওভারল্যাপ হতে পারে, এই সাইডের সাথে এই সাইড ওভারল্যাপ হতে পারে, কিন্তু বাস্তবে তো অরবিটাল মাত্র একটা, 2py অরবিটাল। তাহলে এই 2py অরবিটাল যখন পাশাপাশি ওভারল্যাপ হয়, জাস্ট আসলে হয় কি, যে the density of electron of these 2py orbital is overlapping with the 2py অরবিটাল। তাহলে এই অরবিটালের সাথে এই অরবিটালের ইলেকট্রনগুলো ওভারল্যাপ করছে, সো দ্যাট দে আর মেকিং জাস্ট এ সিঙ্গেল বন্ড, একটা বন্ধন গঠন করছে, যেটা আসলে আগে অলরেডি আমাদের একটা সিগমা বন্ড ছিল, তারপরে আর একটা সিঙ্গেল বন্ড ফর্ম করছে। তাহলে দুইটা বন্ড যখন তৈরি হচ্ছে, তখন তার ভিতরে একটা হলো সিগমা, কারণ একটা হলো আমরা বলেছি যে কি হচ্ছে, মানে ফেস টু ফেস ওভারল্যাপের ফলে একটা সিগমা বন্ড, আর সাইড বাই সাইড ওভারল্যাপের ফলে একটা পাই বন্ড। তাহলে ওভারঅল দিস ইজ দ্য মলিকুল অফ অ্যালকিন অর ইথিন। তাহলে একইভাবে যদি আমাদের আরো অনেক বড় মলিকুল হয়, সেক্ষেত্রে আমাদের যদি এর পাশে আর একটা ডাবল বন্ড থাকে, সেক্ষেত্রে আর একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল থাকবে বা কার্বন থাকবে। তো এরকম করে আমরা মাল্টিপল বন্ডও দেখাতে পারি, বাট আই থিঙ্ক উই ডোন্ট নিড ইট। সো সেক্ষেত্রে আমি যেটা বললাম, যে এই হলো আমাদের sp2 হাইব্রিডাইজড কার্বনের মধ্যে অ্যালকিন কিভাবে ফর্ম করে, এবং একটা অ্যালকিনের মধ্যে সব মিলিয়ে 5টা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। দেখো, একটা সিগমা বন্ড, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে 5টা সিগমা বন্ড আর একটা হলো পাই বন্ড। এই যে এই দুইটা শেড দেখে কখনোই যেন বুঝো না যে এটা দুইটা অরবিটাল, মানে দুইটা বন্ড, এখানে জাস্ট একটাই বন্ড, কারণ এই অরবিটালটা যখন এই অরবিটালের সাথে ওভারল্যাপ হয় তখন শুধুমাত্র একটাই বন্ড ফর্ম করে, যে কারণে আমরা এখানে একটা বন্ড হিসেবে দেখাইছি। তো সো এই হলো আমাদের মানে sp2 hybridization in alkene or ethene
So আমার মনে হয় we do not have more time, so this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome.